আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন না, ওটা হোয়াটসঅ্যাপ কমিশন, ঋতব্রতের এমন কটাক্ষে চাপানুতর রাজনৈতিক মহলে। দিদিমার পর কাঠগড়ায় নাতি, ব্রাউন সুগার সহ হাতে নাতে গ্রেফতার হলো 3 যুবক। এবার আসছে বিস্তারিত সংবাদে। আসন্ন 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন বাংলা দিয়ে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শুরু সোমবার থেকে। পরীক্ষা শুরু হবে 10:45 থেকে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে কোনো অভিভাবক ঢুকতে পারবেন না। এছাড়া কোনো ইলেকট্রনিক্স জিনিসও এই পরীক্ষায় নিষেধাজ্ঞা রয়েছে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে জলপাইগুড়ি সদর ব্লকে আজ বৈঠক অনুষ্ঠিত হয়। বিডিওর চেম্বারে পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয় দপ্তর, মোটর ভেহিকলস দপ্তর, স্বাস্থ্য দপ্তর, ব্লক প্রশাসনের কর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়েন্ট বিডিও ম্যাডামের ঘরে আসন্ন মাধ্যমিক পরীক্ষা তার প্রস্তুতি সংক্রান্ত আমাদের মিটিং ছিল। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন জয়েন্ট ম্যাডাম, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সমীরবাবু, আইসি কোতোয়ালি থানা ছিলেন, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের আরটিও অফিস থেকে ছিলেন, হেলথের থেকে ছিলেন এবং অন্যান্য বিভিন্ন ভেন্যু সুপারভাইজার বা অন্যান্য এইচএমরা ছিলেন। সার্বিকভাবে যাতে মাধ্যমিক পরীক্ষা খুব ভালোভাবে এবং সুষ্ঠুভাবে আমরা সম্পাদন করতে পারি, সেই নিয়েই আমাদের আজকে একটা প্রস্তুতি সভা ছিল। মূলত কি কি নিষেধাজ্ঞা থাকছে এবং কবে থেকে পরীক্ষা, কি কি নিয়ম এবং অভিভাবকদের ক্ষেত্রে কি মেসেজ? পরীক্ষা শুরু হচ্ছে আগামী 2 তারিখ থেকে। নিষেধাজ্ঞা গত বছর বা বিগত বছরে যা ছিল তাই রয়েছে। কোনো ইলেকট্রনিক গেজেট নিয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। গার্জিয়ানরাও এবার গত বছর থেকে যেটা হয়েছে, গার্জিয়ানরাও প্রথম দিনও কোনো পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 2 তারিখ থেকে 12 তারিখ অবধি হবে। টাইম পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10:45 থেকে 2টো অবধি। 10:45-এ কোশ্চেন দেওয়া হবে এবং পরীক্ষায় স্টার্ট হবে অ্যাকচুয়ালি 11টাতে। বলছি যে আর কি কি নিয়ে আর কি কি নিয়ম রয়েছে এবং সিসি ক্যামেরা থাকবে কি না? অবশ্যই সিসি ক্যামেরা থাকবে। এন্ট্রান্স এবং এক্সিট পয়েন্টে সিসি ক্যামেরা থাকবে। যেখানে কোশ্চেন শর্টিং হবে সেখানে সিসি ক্যামেরা থাকবে। করিডোরে সিসি ক্যামেরা থাকবে। সিসি ক্যামেরা আবশ্যিক এবং বাউন্ডারি ওয়াল আবশ্যক। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নির্বাচন কমিশন না, ওটা হোয়াটসঅ্যাপ কমিশন, এমনই কটাক্ষে চাপানুতর রাজনৈতিক মহলে। নির্বাচন কমিশন মানুষের নির্যাতন কমিশন। ধূপগুড়িতে দলীয় নেতা কর্মীদের নিয়ে এসআইআর বিষয়ক বৈঠকে এসে সংবাদ মাধ্যমের সামনে এমনটাই দাবি করলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরবেলায় ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেসের গ্রামীণ কার্যালয়ে এসআইআর বিষয়ক পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি দলীয় কর্মীদের থেকে কাজের পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেন তিনি। সেখান থেকে বেরিয়ে ঋতব্রত বলেন, লিস্ট বেরোনোর পর লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম বেরোতে একগাদা সময় লেগে গেল এবং এই অ্যাসেম্বলিতে প্রায় 42,727টি লজিক্যাল ডিসক্রিপেন্সি, আর এই অ্যাসেম্বলিতে প্রায় 42,727 জন এর নাম রয়েছে। বৃহস্পতিবার ধূপগুড়িতে হিয়ারিংয়ে অসুস্থ হয়ে যাওয়ার ঘটনায় তিনি বলেন, পশ্চিমবঙ্গকে বেছে নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে চরম হয়রানি করা হচ্ছে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে সাংসদ বলেন, ভ্যানিশ কুমারের হাতে বাংলার মানুষের রক্ত লেগে রয়েছে। আপনারা জানেন, কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ভিসি হয় আমাদের 1 লক্ষর ওপর কর্মীদের নিয়ে। এবারে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, প্রথম হচ্ছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনের কাছে গত বছরের শেষ দিন অভিষেকের নেতৃত্বে গেছিলাম। নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রকাশিত হবে না বলেছিলেন। বিএলএ 2রা হিয়ারিংয়ে থাকতে পারবেন না বলেছিলেন। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা জানেন গ্রহণ করা হচ্ছিল না।
আমরা যেটা অভিষেক ওখানে বলেছিলেন যে বিএলএ2রা যদি ভোটের সময় থাকতে পারে, এনুমারেশন ফর্মের প্রসেসে থাকতে পারে, তাহলে বিএলএ2রা কেন হিয়ারিংয়ে থাকবে না? এটা শুধু আমাদের বিএলও নয়, সব বিএলএ2রাই। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম, ধরুন লিস্ট যখন বেরোলো তার 1 ঘন্টার মধ্যে এত কোটি এত লাখ লজিক্যাল ডিসক্রিপেন্সি, আর সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম বেরোতে এক গাদা সময় লেগে গেল। তো এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট বেরিয়েছে, 7 তারিখ অবধি এই প্রক্রিয়া হবে। আমরা এর আগে ময়নাগুড়িতে ছিলাম, এখন ধূপগুড়ি বিধানসভায় আমাদের বিধায়ক নির্মলচন্দ্র রায় সহ সবাই ছিলেন, পার্টির জেলার সভানেত্রী মহুয়াদি আছেন। এখানে এখনও মানে সব মিলিয়ে এই অ্যাসেম্বলিতে 42,727 লজিক্যাল ডিসক্রিপেন্সি, এবং মানুষের যে চরম হয়রানি, এই যেহেতু ডেটটা ছিল 31 তারিখ, আর নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপে সব নির্দেশ দিচ্ছেন, দেয়া যায় না, সুপ্রিম কোর্ট বলেছে। প্রায় 36,000 হয়ে গেছে হিয়ারিং, 7,000-এর কাছাকাছি হিয়ারিং বাকি আছে। এখন আমরা যেটা ঠিক করেছি যে মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও, আমার পরিবারেও আমি দেখেছি যে আমার মা 70 বছরের ওপর বয়স, আমার তাকে 3টের সময় গেছেন, 8:20 শেষ হয়েছে। এই যে চরম হয়রানি মানুষের, এবং তখনও যেদিন ওনার ঘটছে 24 তারিখ ছিল ওনার হিয়ারিং, মানে আমার ভাইয়ের হিয়ারিং, উনি গেছিলেন, ভাই এখানে বাইরে থাকে বলে। তো এই যে মানে হয়রানি মানুষের, মানে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়রানি, আমরা এবার অর্গানাইজেশনালি সমস্ত মানুষের কাছে পৌঁছানো। এখন এই যে 7,000-এর কাছাকাছি এখানে হিয়ারিং বাকি, এই সমস্ত হিয়ারিং যাতে হয়, এরা যাতে কোনোভাবে ন্যায্য নাম বাদ না দিতে পারে, তার জন্য বাড়তি সতর্কতা, তার জন্য একটা সাংগঠনিক আলোচনা আমরা করলাম। তো আমাদের ওয়ার রুম এটাকে অ্যাক্টিভ রাখা, এটা। ধীমান রায় রিপোর্ট। দিদিমার পর কাঠগড়ায় নাতি, ব্রাউন সুগার সহ হাতে নাতে গ্রেফতার হলো 3 যুবক, বাজেয়াপ্ত হলো 4 চাকার একটি গাড়ি। দিদিমা গ্রেফতার হয়েছিলেন ঠিক 18 দিন আগে। এবার দিদিমার পথ ধরে কিষানগঞ্জ থেকে জলপাইগুড়িতে ব্রাউন সুগার পাচার করতে এসে গ্রেফতার নাতি ও তার 2 বন্ধু। বাজেয়াপ্ত 100 গ্রাম ব্রাউন সুগার। মাদক পাচারে ব্যবহৃত একটি 4 চাকার গাড়িও বাজেয়াপ্ত করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের দাবি, বাজেয়াপ্ত মাদকের মূল্য লক্ষাধিক টাকা। গত 10 জানুয়ারি ব্রাউন সুগার সহ কিষানগঞ্জের বাসিন্দা ঋত্বিকা সিংকে গ্রেফতার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। বর্তমানে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে বন্দী ঋত্বিকা। এদিন দিদিমার সঙ্গে জেলে দেখা করতে আসা নাতি ও তার 2 বন্ধুর গতিবিধি দেখে সন্দেহ হয় কোতোয়ালি থানার পুলিশের। গাড়ি আটক করে তল্লাশি করতেই বেরিয়ে আসে ব্রাউন সুগারের প্যাকেট। মাদক পাচারে অভিযোগের নাতি মন্তোজ সিং ও তার 2 সঙ্গীকে গ্রেফতার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে হাজির করা হবে। किशनगंज जलपाईगुड़ी केन जलपाईगुड़ी कोर्ट में आए थे तारीख में। कोर्ट में क्यों आया? तारीख है आज। हाँ? तारीख था इसलिए। जोर से बोलो ना। तारीख था आज। तारीख था? हाँ। किस चीज का? नानी का। नानी का? नानी का जेल में। गाड़ी क्यों रुका पुलिस? आपको मालूम नहीं है गाड़ी में क्या है? सच सच बताओ ना, गाड़ी में क्या है? क्या लेके कहाँ जा रहे थे? किसको देना था? तारीख में आए थे। हाँ? कोर्ट में आए थे तारीख में। गाड़ी में क्या है? पुलिस क्यों रुका? कोर्ट में आ रहे तो नहीं पता। नहीं मालूम क्या है गाड़ी में? पुलिस तो कुछ पूछा ना आपको? हाँ? किसको देने आए थे? किसी को देने नहीं आए थे कुछ। और कहाँ से लिया था वो? नहीं लिया। हाँ? गाड़ियाँ पहले से साड़िया पर से था। गाड़ी में पहले से था, तो ये तो आपको मालूम ही है क्या है गाड़ी में। यहाँ पे कहाँ देने आए थे? किसको देना था? कोर्ट में आए थे तारीख में। यहाँ पे कोर्ट में देना था क्या? किसी कोर्ट को में देना था? नहीं। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ছকাঠার একটি পুকুর অবৈধভাবে ভরাট ঘটনাকে কেন্দ্র করে সরকারি নোটিশ জারি। হুলুস্থুলিকাণ্ড জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়ায়। 7 দিনের মধ্যে পূর্বের অবস্থায় ফেরাতে হবে পুকুর, না হলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। নোটিশ হাতে পেয়ে বিপাকে জমিদার পাড়ার রায় পরিবার আর প্রতিবেশীরা।
স্থানীয় বাসিন্দা নিমাই রায়ের নামে 6 কাঠার একটি পুকুর ছিল, যা অবৈধভাবে ভরাট করা হয়েছে বলে অভিযোগ। 7 দিনের মধ্যে জমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশনামা পাঠিয়েছে জলপাইগুড়ি সদর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। অভিযোগ, রাতের অন্ধকারে পাহাড়পুরের জমিদার পাড়া এলাকায় 6 কাঠার এই জলাশয় ভরাট করা হয়। পরিবারের কোনো এক অংশীদারের মদতেই স্থানীয় জমির দালাল চক্র এ কাজ করেছে বলে অভিযোগ। স্থানীয় পঞ্চায়েত কোনো পদক্ষেপ না করায় পরিবেশ কর্মীরা বিষয়টি প্রশাসনের নজরে আনে। এরপরই নড়ে চড়ে বসে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। জমির মালিকের পরিবারের সদস্য আর প্রতিবেশী সহ 8 জনের নামে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন 19554C ধারায় নোটিশ পাঠানো হয়। তাতে 7 দিনের মধ্যে জমি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়। অমান্য করলে 4D ধারায় আইনানুগ পদক্ষেপের কথাও বলা হয়। নোটিশ হাতে পেয়ে বিপাকে পরিবার আর প্রতিবেশীরা। পরিবারের সদস্যের দাবি, বাবার নামে যে পুকুর আছে সেই পুকুর ভরাট হওয়া পর্যন্ত তারা জানতেন না। নোটিশ হাতে পাওয়ার পর জানতে পারলেন এই জমিটি তাদের। ঘটনা হলো, আমরা তো আগে জানতাম না যে আমার বাবার নামে ওইখানে জমি আছে। তো যেদিন আমাদের নোটিশ আসলো সেদিন আমরা জানি যে আমার বাবার নামে নোটিশ আছে নিমাই রায়। আচ্ছা, তারপরে তো আমরা ওদেরকে ডাকলাম, অফিস থেকেও লোক এসেছিলো। আমরা ওদেরকেও বলেছি যে আমরা জানতামই না যে আমাদের নামে এখানে জমি আছে, কারণ বাবা অনেক আগে মারা গেছে। আমরা জানি না যে কোথায় কী রেখে গেছে। তারপরে দালালরা 2 রাত্রেই পুকুর ভরে দিছে। এখন আমরা ভরার পরে আমরা জানি যে এখানে আমাদের জমি আছে। আচ্ছা, এখন যে কি নোটিশ এসছে আপনার বাড়িতে? আমার বাড়িতেও নোটিশ আসছে। কি নোটিশ এসছে? নোটিশ এসে 7 দিনের মধ্যে যেরকম পুকুর ছিল সেরকম করে দিতে হবে, তাহলে কি নাহলে করবেন সরকারি ব্যবস্থা নেওয়া হবে। এখন তাহলে কি করবেন আপনারা? এখন তো আমরা ওইটা নিয়ে চিন্তিত। আমরা মাটি ভরলাম না, আমরা জানি না ব্যাপারটা। ওটা যারা দালাল আছে ওরা ভরছে, আর যারা বিক্রি করেছে কয়েকজন মিলে ওরা বলতে পারবে। নোটিশ আসার পরে আমরা জানি যে আমাদের এখানে জমি আছে। ওই যে লেখা মনে নাই কি ছিল, লেখা ছিল কিন্তু নাম এসছে, আমাদের ননদদের সবগুলো নাম এসছে, আমার নাম এসছে। আচ্ছা, আর আশেপাশে 2 জনের 2 বাড়ির নাম এসছে। আচ্ছা, এইটুকুই জানি, কিন্তু আমি সেই বলে দিয়েছি এগুলো ব্যাপারে আমি কিছুই জানি না। কে নিচে, কে ভরছে, কে বিক্রি করছে, কি জানেন না? পুকুর কে ভরছে জানেন না? না, মানে এটা কি করে সম্ভব? মানে আপনি জানেন না? বাড়ির পাশে আমি তো রাতারাতি না মাটি ভরেছে কে। অত রাতে দেখো আমি একা থাকি, আমি কি করে ওখান থেকে রাত্রেবেলা উঠবো? আমি উঠিও নাই, আমি দেখিনি। সকালে দেখে মাটি ভরছে, এইটুকুই জানি। কতটা বলতে পারবো, ওরাই মাপামাপি করছে কি করছে বলতে পারবো না। আমি সত্যি কিছুই জানি না এই ব্যাপারে। আমি এই যে থাকি, সারাদিন থাকি না, আসে বা রান্না করি, খাই দিই, আবার স্কুল যাই, টিউশন করি। আচ্ছা, এখন আপনার নামে নোটিশ এসছে নাকি? আপনি তাহলে জানেন না? না, আমি তো সই দিয়েছি। আর নোটিশ যে এসে এখন তাহলে কি করবেন আপনি? কি বলবো, আমি তো একা মানুষ, কিছু আমি কোনো এগুলো সম্বন্ধে কিছু জানিও না, কিছু বলতেও পারবো না। আমার ননদের নামে নোটিশ এসছে, ওদের কাছে জিজ্ঞেস করতে পারেন। এখানে 2টো বাড়ি আছে। আচ্ছা, আপনি তাহলে কি করবেন এই জায়গায় দাঁড়িয়ে? তো চিন্তা আসেন তাহলে ভারী। আমি তো চিন্তায় আছি, আমি তো নিজে চালাতে পারি না। তারপর যদি এগুলো টেনশনে থাকি তাহলে আমি কি করে কি করব? হ্যাঁ, ব্যাপারটা আমার এলাকারই। তবে এই যে জমি বা পুকুরটা নিয়ে বিতর্কিত বিষয়, এটা এরা ওয়ারিশ সব সূত্রে 6 জন পেয়েছে, এবং তাদের কাগজে আমি দেখেছি যে তাদের মধ্যে বাস্তও আছে, কিছু ডুবাও আছে। এখন এরা হয়তো ডিমার্কেশন না করেই কিছু মাটি ফেলছে, তাতে দেখা যাচ্ছে যে কিছু হয়তো ডুবার দিকেও মাটি চলে গেছে। হ্যাঁ, এখন আমার কাছেও এরা এসেছিল, তা আমি বলছি যে তাহলে তোমরা বিএলআরওর কাছে একটা প্রেয়ার করো যে স্যার আমরা মাটি ফেলছি ঠিকই, তবে আমরা যেহেতু বাস্তু এখানে আমাদের 9 ডিসিমেল জমি বাস্তু আছে, সেই বাস্তুটা যদি আপনি আমাদেরকে একটু ডিমার্কেশন করে দেখিয়ে দেন, আর যেটুকু পুকুরের দিকে বা জলাশয়ের দিকে মাটি গেছে সেটা আমরা তুলে নেব, কারণ আমার পাশেই তো এরা। সেজন্য আমি, কারণ অনৈতিক তো কিছু কাজ করা যাবে না, আর যেটা মাটি ঢুকেছে ডোবার দিকে সেটা একটু সময় দিলে তারা তুলে নেবে। এই যে নোটিশটা কি বলবেন? 7 দিন তো এটা প্রশাসনিকভাবে তারা একটা সময় দিয়েছে। এরা হয়তো যদি সেখানে যায় একটু সময় বেশি নিতে হবে, কারণ মাটি কতটুকু পড়ছে ঠিক আমি দেখি নেই। হ্যাঁ, মাটিটা তুলতে একটু সময় লাগবে। প্রশাসনের কাছে গেলে হয়তো নিশ্চয়ই তারা সময়টা একটু হয়তো বর্ধিত হবে, তো মাটি তুলতে হবে। তবে প্রশাসনের এই পদক্ষেপে খুশি পরিবেশ কর্মীরা।
আমরা আজকে থেকে 20 দিন আগে একটি খবর পাই যে পাহাড়পুর এলাকাতে একটি জমি, মানে যে জমির ভেতরে একটা পুকুর রয়েছে, সেই পুকুরটাকে অবৈধভাবে সেটাকে বন্ধ করা হচ্ছিল এবং সাথে সাথে আমরা সেখানকার মানুষদের সঙ্গে, স্থানীয় মানুষদের সঙ্গে যোগাযোগ করি এবং যোগাযোগ করে তারপর আমরা ডিএলআরওর কাছে যাই। বিএলআরওকে খবর দেওয়া হয়, কিন্তু বিএলআরওর কাছ সেরকম আমরা কোনো সদুত্তর না পেয়ে ডিএলআরওর কাছে আমরা যাই। ডিএলআরওর কাছ থেকে যাওয়ার পর উনি সমস্ত বিষয়টি জানার পর উনি একটি নোটিশ জারি করেছেন, যে নোটিশটি আমরাও দেখেছি। নোটিশটির মধ্যে দেখা গেছে যে যে পুকুরটাকে বন্ধ করা হচ্ছিল, সেই পুকুরটার কে 7 দিনের মধ্যে আবার পূর্বের অবস্থা ফিরিয়ে আনতে হবে পরিবেশের স্বার্থেই, এই কথাটা উনি বলেছেন। এবং যদি এই ওনাদের যে আদেশ, সেই আদেশকে যদি অমান্য করা হয় তাহলে কিন্তু আগামী দিনে আইনানুগ ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হবে। এবং আমরা স্থানীয় যে জলপাইগুড়ি জেলা প্রশাসন, তাদের অবশ্যই আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমাদের তরফ থেকে, পরিবেশ কর্মীদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তারা অন্তত একটি জলাশয়কে রক্ষা করে বাস্তুতন্ত্রের যে উপকারটি করলেন, তার জন্য অবশ্যই ধন্যবাদ। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নির্বাচন কমিশন বিজেপি অঙ্গুলি হেলনে চলছে। রাজ্যের বাসিন্দাদের এসআইআর এর নামে হয়রানি করছে বলে অভিযোগ। বৃহস্পতিবার প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলনে নামল নস্য শেখ উন্নয়ন পরিষদ। এদিন মিছিল করে জেলা শাসক দফতরের সামনে হাজির হলেন পরিষদের সদস্যরা। যদিও পুলিশ জেলা শাসক দফতরে মূল প্রবেশ পথে আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন। সেখানেই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনকারীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন। এসআইআর এর নামে করে সাধারণ মানুষকে লজিক্যাল ডিসক্লেন্সি শুনানিতে ডাকা হচ্ছে সব জায়গায়, দাবি পরিষদের। 80 থেকে 85 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের শুনানির শিবিরে ডেকে হয়রানি করা হচ্ছে। বৃদ্ধ বয়সে নাগরিকদের প্রমাণ দিতে হচ্ছে এ দেশের নাগরিক কিনা। মুসলিম সম্প্রদায়ের মানুষকে বেশি ডাকা হচ্ছে। এর জেরে সাধারণ মানুষকে খুবই হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। এই অভিযোগে এদিন আন্দোলন বলে জানালেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক। আপনারা জানেন যে জ্ঞানেশ কুমার আমাদের কেন্দ্রীয় ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন আর কি, তিনি লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম নিয়ে সমস্ত বাংলাটা তছনছ করছে। শুভেন্দু অধিকারী যা মুখে বলতেছে, উনি সেটা অফিসিয়ালি করতেছেন এবং আমাদের লোকগুলোকে দাঁড় করিয়ে দিয়ে 80, 85, 90 বছরের মানুষকে, 100 বছরের মানুষকে হিয়ারিং নোটিশ ধরায় দিয়ে তছনছ করার চেষ্টা করছে। আমরা মনে করছি যে উনি তার সাংবিধানিক পোস্ট হোল্ড করার পরেও তিনি বিজেপি দলের অঙ্গুলি হিলনে চলছেন এবং তার মতো করে আচরণ করছেন। জ্ঞানেশ কুমার যে উদ্দেশ্যে আজকে আমরা ডেপুটেশন পাঠালাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি আপনি স্টপ করুন এবং যারা ভারতবর্ষের বৈধ নাগরিক, ভূমিপুত্র, তাদের নাগরিক সুনিশ্চিত করুন। আপনাকে সংবিধানে পদ মর্যাদা দিয়েছে, আপনি যদি সেখানে থেকে নিরপেক্ষ থাকতে না পারেন তাহলে সাংবিধানিক এই পদ ছেড়ে দিয়ে আপনি বিজেপি করুন। নিরপেক্ষ কথাটা এই জন্য বললাম যে আপনারা দেখেন আমরা তো সংখ্যালঘু, আমরা সংখ্যায় কম, সেখানে আমাদের মানুষ কম দাঁড়ানোর কথা। সমস্ত হিয়ারিং ক্যাম্পগুলোতে গিয়ে দেখুন, ওখানে মাইনরিটি কমিটির মানুষ 80 থেকে 90%। এটা কেন হলো? আমরা মনে করি এটা ইন্টেনশনালি করছে যাতে মানুষগুলোকে বাদ দেওয়া যায়। শুধু মাইনরিটি নয়, অন্য জনগোষ্ঠী, সব জনগোষ্ঠীর মানুষকে দাঁড় করিয়ে দিয়েছেন। অমর্ত্য সেনের মতো মানুষের নামে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। মানে কি বলি, কিন্তু বাস্তবটা হলো এই যে মুসলিম জনসংখ্যার মানুষকে সেখানে বেশি দাঁড় করানো হচ্ছে। এই চাল, এই চক্রান্তটা তো বিজেপির। এই বিজেপির একটা রাজনৈতিক দলের চালচক্র হতেই পারে, কিন্তু নির্বাচন কমিশন, আপনি তো একটা সাংবিধানিক পদ হোল্ড করে আছেন, আপনি তার অঙ্গুলি হেলনে কেন চলছেন? আপনারা কি চাচ্ছেন কি? আমরা চাচ্ছি এটা হয়রানি বন্ধ হোক এবং যেভাবে
বৈধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া দরকার, সেইভাবে উনি দিক। আর সেই সাথে আমরা ডিএম সাহেবের উদ্দেশ্যে এটা বললাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নতুন বছরে নতুন নতুন চমক, শহরকে ঢেলে সাজানোর পরিকল্পনা, একের পর এক উপহারের ডালি যেন জলপাইগুড়িবাসীর জন্য। আগামী মার্চের প্রথম সপ্তাহেই রাজকীয় চমক পেতে চলেছে শহর। অমৃত ভারত প্রকল্পের আওতায় বৈকুণ্ঠপুর রাজবাড়ির আদলে নতুন রূপে সাজানো হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। কাজ প্রায় শেষেই, মার্চেই যাত্রীদের জন্য চালু হওয়ার সম্ভাবনা আছে। স্টেশনে থাকবে চওড়া প্রবেশপথ, সিংহদ্বারের আদলে সুবিশাল গেট, আলাদা পার্কিং, আধুনিক বসার জায়গা, ক্যান্টিন, এসি ওয়েটিং রুম, ব্রেস্ট ফিডিং রুম ইত্যাদি। পাশাপাশি ছোট মিউজিয়াম গড়ে তোলা হবে, যেখানে তুলে ধরা হবে জলপাইগুড়ির ইতিহাস। বন্দে ভারতের স্টপেজের খবরে যাত্রীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। দেখুন, আমাকে অনেকে বলছিল বন্দে ভারত এক্সপ্রেস মানে স্লিপার যেটা, সেটা দাঁড়াচ্ছে না বলে আমাকে অনেক কথা শুনিয়েছেন বলে, হ্যাঁ জয়ন্ত রায় থাকতেও কেন হচ্ছে না। কিন্তু জলপাইগুড়ির মানুষ কিন্তু প্রধানমন্ত্রী মোদিজির আশীর্বাদে বন্দে ভারত স্লিপার যেটা প্রথম পশ্চিমবঙ্গে চলছে, সেটা কিন্তু উপহার পেল জলপাইগুড়ির মানুষ। এর ফলে পর্যটনের ক্ষেত্রে জলপাইগুড়ির যে স্থান, সেই স্থানের যে উঁচুতে উঠবে এ সম্বন্ধে নিঃসন্দেহে বলা যায়। সাথে সাথে এটুকু বলতে চাই যে আমাদের যে এই স্টেশনের যে অমৃত ভারত স্টেশন যেই কাজটা, সেই কাজটাও আর কয়েকদিনের মধ্যে শেষ হতে চলেছে। এই জানুয়ারি মাসেই অনেকটা শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসে টোটালটা শেষ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি ডিএন এখানে সিনিয়র ডিএন সাহেব আছেন, ডিভিশনাল ইঞ্জিনিয়ার সাহেব, ওনাকে বলেছি যে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব আপনি করুন, এটা যাতে মার্চের মধ্যে আমাদেরকে পাবলিককে হ্যান্ডওভার করতে পারেন, সেটার চেষ্টা করুন। উনি আমাকে বলেছেন যে হ্যাঁ আমরা চেষ্টা করছি, আমরা হয়তো পেরে যাব এই মাসেই, সামনের মাসের মধ্যে আমরা শেষ করে দেব। অমিত বণিকের রিপোর্ট। ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল জেওয়াইএমএ ক্লাবের ময়দানে। বৃহস্পতিবার এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জলপাইগুড়ির ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে অন্যান্য শিক্ষক আর শিক্ষিকারা। উপস্থিত হন অভিভাবক অভিভাবিকারাও। উদ্বোধনী অনুষ্ঠানের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মূল খেলার সূচনা হয়। 100 মিটার দৌড়, আলু দৌড়, কমলা রেস, যে যেমন খুশি সাজো, এছাড়াও অন্যান্য বিভিন্ন রকমের খেলার আয়োজন ছিল। অমিত বণিকের রিপোর্ট। উৎসাহ, উদ্দীপনা ও ক্রীড়া চেতনার আবহে জলপাইগুড়ি সদর ব্লকের বানিয়াপাড়া জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল থেকে বিদ্যালয়ের মাঠে কচি কাচাদের প্রাণবন্ত উপস্থিতি চোখে পড়ে। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা হয়। এরপর শুরু হয় একের পর এক নানান ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। এদিন 75 মিটার দৌড়, কিক দ্য বল, হিট উইকেট, ফুটবল ছোড়া, পিলো পাসিং, ব্যালেন্স দৌড়, যেমন খুশি সাজো প্রতিযোগিতার পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য বিশেষ খেলাধুলোর আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াপাড়া জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোবিন্দ মালি, বানিয়াপাড়ার সবুজ মেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরেন্দ্রনাথ রায়, শিক্ষক অভিজিৎ ঘোষ, সুচিস্মিতা গোস্বামী, শুভাশিস সরকার, এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য মলয় সেনগুপ্ত ও মামনি বর্মন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীরাই এদিন প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে ছিলেন। এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বানিয়াপাড়া জুনিয়র হাই স্কুলের এবছরের স্টুডেন্ট অব দ্য ইয়ার হিসেবে অপর্ণা রায়ের নাম ঘোষণা করে তাকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বানিয়াপাড়ার সবুজ মেলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ধুলিকা রায়কে প্লেয়ার অফ দ্য ইয়ার হিসেবে সম্মানিত করা হয়। সমগ্র অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া মনোভাব, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরা হয় বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, AV নিউজ। ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রথম দিন বাংলা দিয়ে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন বাংলা দিয়ে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত।
শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশন না, ওটা হোয়াটসঅ্যাপ কমিশন, ঋতব্রতের এমন কটাক্ষে চাপানুতর রাজনৈতিক মহলে। দিদিমার পর কাঠগড়ায় নাতি, ব্রাউন সুগার সহ হাতে নাতে গ্রেফতার হলো 3 যুবক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।